আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের বাংলা আনন্দপাঠ বইয়ের তীরন্দাজ যে গল্প আছে এটা তোমাদের ৪৫ পৃষ্ঠা। খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প এবং অনেকের কাছে এটা একটা কঠিন গল্প মনে হয়। তা আমি তোমাদেরকে এটা পড়াবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। আসলে এটা হলো যে যোগেন্দ্রনাথ সরকারের এক ছোটদের জন্য তিনি মহাভারত লিখেছিলেন এবং এই মহাভারতের আদি পর্ব মানে শুরুর দিকের কিছু ঘটনার উপর বেস করে এটা লেখা। আর এটা শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে এইজন্য যে কারণ আগ্রহ, চর্চা, নিষ্ঠা বা কোনো গুরু ভক্তি থাকলে মানুষ যেকোনো কঠিন কাজকে আরকি কঠিন কাজে নিজেকে পারদর্শী করতে পারে। এটার উপর বেস করে এটা লেখা। এটা কিন্তু বাংলা সাহিত্যের প্রাচীন মহাকাব্য মহাভারত এবং এটা কবিতার ভাষায় লেখা এবং অনেক কঠিন শব্দে, শব্দে সেগুলো লেখা এবং তারই কিছু কথা এখানে এগুলোকে একটু সহজ ভাষায় যোগেন্দ্রনাথ সরকার তিনি ছোটদের জন্য লিখেছেন মহাভারতটাকে। দেখো, সেকালে দিল্লির কাছে হস্তিনা নামে একটা নগর ছিল। দিল্লির কাছে সেকালে আসলে অনেক কাল্পনিক কোন কালে ছিল আসলে সেকালে গল্পের ভাষায় সেকালে কোনো এক কালে দিল্লির কাছে নাকি হস্তিনা নামে একটা নগর ছিল। আসলে ওইটা হলো হস্তিনা বা হস্তিনাপুর বলা হয়। কৌরবদের আমরা এখানে পড়ব যে এখানে গুরুত্বপূর্ণ একটা বংশ ছিল কুরু বংশ বা তাদেরকে কৌরব বলা হয়। এই কৌরবদের রাজধানীর নাম ছিল হস্তিনা। তো সে দিল্লির কাছে একটা হস্তিনা নামে একটা কি ছিল? এই হস্তিনা নামে একটা নগর ছিল। তো শান্তনু এই হস্তিনায় রাজত্ব করতেন। তাহলে এই হস্তিনায় রাজত্ব করতেছিল কে করত? শান্তনু। শান্তনু নামে একজন এই হস্তিনাপুরে রাজত্ব করত। একদিন শান্তনু কি করল? যমুনার তীরে বেড়াইতে গিয়া অপরূপ এক সুন্দরী কন্যা দেখিতে পাইলেন। এই কন্যার নাম হলো সত্যাবতী। তার মানে এই হস্তিনাপুরে বা ওই হস্তিনা, এই দিল্লির কাছে একটা শহর ছিল, নাম ছিল হস্তিনা। সে হস্তিনার রাজা ছিল শান্তনু। তো শান্তনু সে যখন যমুনায় বেড়াইতে গেছে, তোমরা জানো যমুনা নদী কিন্তু ভারত থেকে আসছে, তাই না? তো এই দিল্লির কাছাকাছি, তার মানে একদিন কি করলো? এই যে শান্তনু কি করছে? যমুনার তীরে বেড়াইতে গেছে। সেখানে গিয়ে একটা সুন্দরী এক নারী বা একটা সুন্দরী একটা মেয়ে দেখতে পায়। তার নাম ছিল হলো সত্যাবতী। শিশুকাল হইতে এক ধীবর তাকে পালন করিয়াছিল। তার মানে ধীবর হলো কে জানো? ধীবর মানে মৎস্যজীবী, যারা ওই যে আহ, মানে হিন্দু সমাজে নিচু সম্প্রদায়, কৈবর্ত সম্প্রদায় আর কি, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাহলে এক ধীবর তাকে পালন করেছিল, মানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে জেলে। তার জেলের কাছে এই সত্যাবতী বড় হয়েছিল। রাজা ধীবরের কাছে গিয়ে তাহার পালিত কন্যাটিকে বিবাহ করতে চাইলেন। তাহলে এই শান্তনু সে জেলের কাছে গিয়ে বলল তার সে পালিত কন্যা যে সত্যাবতী তাকে বিয়ে করতে চায়। তখন ধীবর বলল, দেখো ধীবর কি বলছে, মানে ওই জেলে বলল, মহারাজ আপনার দেবব্রতের মতো সোনা চাঁদ ছেলে থাকতে এই সত্যবতীর ছেলে রাজ্য পাইবার কোনো সম্ভাবনা নেই। তার মানে এই শান্তনুর আরেক ছেলে ছিল আগের ঘরের, ওর নাম ছিল দেবব্রত। তো বলছে দেবব্রত কিন্তু অনেক ভালো ছিল, তার দেবব্রতের মতো বলছে সোনার চাঁদ ছেলে থাকতে তো সত্যবতীর যদি কোনো সন্তান হয়, মানে সত্যবতীকে যদি তার সাথে বিয়ে দেওয়া হয়, তাহলে সত্যবতীর যদি কোনো সন্তান হয়, তাহলে সে তো কোনো রাজ্য পাবে না, সে হয়তো রাজ্যের কোনো অংশ ভাগ পাবে না, হয়তো দেবব্রতই সেগুলো পাবে। মানে ধীবর একটু চালাক ছিল আর কি, জেলে তখন এটা বলল যে কাজেই এই বিবাহে আমি মত দিতে পারি না। তখন দেবব্রত একদিন ধীবরের কাছে গিয়া বলিলেন, তার মানে এই যে শান্তনুর ছেলে একদিন ধীবরের কাছে গেছে, ওই জেলের কাছে গেছে, যা বলছে যে আমার পিতার সহিত আপনার কন্যার বিবাহ দিন, ভবিষ্যতে তাহার পুত্রই রাজা হইবেন। প্রতিজ্ঞা করিতেছি আমি কখনো সিংহাসন দাবি করিব না। তার মানে এই দেবব্রতই কি করলো? এই দেবব্রতই এই ধীবরের কাছে গিয়ে যা বলল, যে বলছে যে আপনার মেয়েকে মানে সত্যবতীকে আমার বাবার সাথে মানে ওই শান্তনুর সাথে বিয়ে দিন। ভবিষ্যতে তার যদি কোনো সন্তান হয় তাহলে তারাই রাজা হবে। মানে আমি চাই না সিংহাসন, আমি সিংহাসন দাবি করব না। তখন ধীবর কি বলিল? ধীবর বলিল, কুমার এ প্রতিজ্ঞা আপনারই যোগ্য বটে। কারণ ধীবর জানতো যে দেবব্রত যে মানের যে দেবব্রতর কিন্তু অনেক গুণ ছিল। দেবব্রতর যে প্রতিজ্ঞা করছে, সে প্রতিজ্ঞার যোগ্য সে। কারণ সে প্রতিজ্ঞা রক্ষা করবে, সে প্রতিজ্ঞা রক্ষা করবে, সে কখনোই সিংহাসন দাবি করবে না। কিন্তু ধীবর আবার বুদ্ধি করে বলল, কিন্তু যদি আপনার আবার সন্তান হয়, মানে কিন্তু সিংহাসন লইয়া পরে আপনার পুত্ররা যে গোলযোগ করিবেন না, তার নিশ্চয়তা কি? মানে ধীবর বলল দেবব্রতের যদি কোনো সন্তান হয়, তারা যদি আবার সিংহাসন দাবি করে। তখন দেবব্রত বলিলেন, আচ্ছা, আবার প্রতিজ্ঞা করিতেছে যে আমি বিবাহ করিব না। মানে দেবব্রত বলতেছে সে বিয়ে করবে না। তার মানে দেবব্রত বলল সে বিয়েও করবে না, যে তার জন্য ছেলে মেয়ে না হয়ে, কারণ তার ছেলে মেয়ে হলে যেন সিংহাসন দাবি করতে পারে, সেজন্য সে প্রতিজ্ঞা করলো সে বিয়েও করবে না। তাহলে এই যে দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞার জন্যই তার নাম হলো ভীষ্ম।
ভীষ্ম হলো এই যে মহাভারতের যে মেইন চরিত্রগুলো, কৌরব ও পাণ্ডবদের যে দাদা, সেই ভীষ্ম। যারা মহাভারত সিরিয়াল দেখেছো, নাটক দেখেছো, তা দেখবে এখানে সাদা ধবধবে একটা লোক ছিল, শক্তিশালী একজন লোক ছিল। তাহলে সে ছিল ভীষ্ম, একজন ভালো ক্যারেক্টার, তাই না? তো মহা সমারোহে রাজা শান্তনু ও সত্যাবতীর বিয়ে হয়ে গেল। তারপর যথাক্রমে তাহাদের চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে দুই পুত্র হলো। আমার এই শান্তনু আর হলো যে সত্যাবতীর ঘরে সন্তান হলো। একজনের নাম হলো চিত্রাঙ্গদ, আরেকজনের নাম হলো বিচিত্র বীর্য। আর ওই যে ভীষ্ম যে ছিল শান্তনুর আরেক ছেলে, ভীষ্ম রাজ্যের সকল অধিকার ত্যাগ করিয়াও রাজ্যকার্যের সমস্ত ভার আনন্দের সহিত বহন করিতে লাগিলেন। আর ভীষ্ম কি করলো? ভীষ্ম সে রাজ্যের সে কোনো অধিকার চাইল না। সে রাজা হওয়ার কোনো তার বাসনা ছিল না, কারণ সে প্রতিজ্ঞা করেছিল। কিন্তু সে রাজ্যের যে তার উপরে যে দায়িত্ব দেওয়া হতো, সে দায়িত্ব সে পালন করত। বিচিত্র বীর্য বড় হইলে, তার মানে এই যে চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য, শান্তনু এবং সত্যবতীর যে দুই সন্তান ছিল, চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য, এই বিচিত্র বীর্য যখন বড় হইল তখন সে অম্বিকা ও অম্বালিকার সহিত তার বিবাহ হয়। তার মানে এই যে বিচিত্র বীর্য যখন বড় হয়, তখন অম্বিকা আর অম্বালিকার সহিত বিয়ে হয়। কালক্রমে এই দুই কন্যার দুইটি পুত্র হইল। অম্বিকা আর অম্বালিকার দুইটা পুত্র হইল। অম্বিকার যে পুত্র হলো তার নাম হলো ধৃতরাষ্ট্র। সে ছিল জন্মান্ধ। তার মানে অম্বিকার ঘরে পুত্র হলো, তার নাম ছিল ধৃতরাষ্ট্র। সে জন্ম থেকে অন্ধ ছিল। আর অম্বালিকার যে পুত্র হলো তার নাম হলো পাণ্ডু। তাহলে এই যে বিচিত্র বীর্য যখন বড় হলো তখন অম্বিকা এবং অম্বালিকার সহিত তার বিয়ে হয়। কালক্রমে এই দুই কন্যার দুইটা পুত্র হলো। অম্বিকার পুত্র নাম হলো ধৃতরাষ্ট্র, আর সে ছিল জন্মান্ধ। আর অম্বালিকার পুত্র নাম হলো পাণ্ডু। তাহলে শান্তনু এবং সত্যাব্রতীর বিয়ে হয়েছিল এবং তাদের দুই সন্তান হয়, চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য নাম। তো এই বিচিত্র বীর্য যখন বড় হয় তখন অম্বিকা এবং অম্বালিকার সাথে বিয়ে হয়। এই অম্বিকার পুত্র নাম ছিল ধৃতরাষ্ট্র, সে জন্ম থেকে অন্ধ ছিল। আর অম্বালিকার যে পুত্র ছিল তার নাম ছিল পাণ্ডু। তো অন্ধ ছিলেন বলে ধৃতরাষ্ট্র পিতার মৃত্যুর পর রাজা হইতে পারলেন না। সে যেহেতু অন্ধ ছিল, এই জন্য ধৃতরাষ্ট্র তার পিতা যখন মারা গেল, বিচিত্র বীর্য যখন মারা গেল, তখন সে রাজা হতে পারল না। দেশের লোক তখন পাণ্ডুকে সিংহাসনে বসাইল। দেশের মানুষজন কি করলো? পাণ্ডুকে সিংহাসনে বসাইল। ইহাতে ধৃতরাষ্ট্র খুবই দুঃখিত হলো। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, এই জন্য রাজা হইতে পারল না। এই পাণ্ডুর বড় ছেলের নাম ছিল যুধিষ্ঠির। এছাড়া ভীম, অর্জুন, নকুল, সহদেব এরকম নামে তার আরো 4 পুত্র ছিল। আমার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা ভাই ছিল। এদেরকেই 5 পাণ্ডব বলা হয়। বড় ছেলে ছিল যুধিষ্ঠির। পাণ্ডুর ছেলেদেরকেই পাণ্ডব বলে। আবার ধৃতরাষ্ট্র যে অন্ধ ছিল তার সে তো রাজা হইতে পারেনি, কিন্তু তার ছেলের নাম ছিল দুর্যোধন। সে সবচেয়ে বড় ছিল। দুর্যোধনই সাথেই মূলত পাণ্ডবদের মূল যুদ্ধ হয়েছিল। তাহলে এই যে দুর্যোধন, তারপরে হলো দুঃশাসন, এরা প্রভৃতি 100 ছেলে। আর দুঃশলা নামে একটা তার মেয়ে ছিল। তার মানে ধৃতরাষ্ট্রের কি ছিল? 100 ছেলে ছিল। দুর্যোধন ছিল, দুঃশাসন ছিল, এরকম 100 ছেলে ছিল। আর একটা মেয়ে ছিল, নাম ছিল দুঃশলা। পাণ্ডু কুরু বংশের রাজা হইল, তাহার ছেলেগুলোকে পাণ্ডব বলিত। পাণ্ডু আসলে কুরু বংশে ছিল, কৌরব, তাই না? কারণ কুরু বংশের তাদেরকে কৌরব বলা হয়, কিন্তু পাণ্ডুর ছেলেদেরকে পাণ্ডব বলা হইতো। আর ধৃতরাষ্ট্রের ছেলেদেরকে বলা হয়তো কৌরব, কিন্তু তারা সবাই কিন্তু কুরু বংশেরই ছিল। বড় হইলে যুধিষ্ঠির হস্তিনার সিংহাসনে বসিবেন, এই দুঃখ কি আর দুর্যোধন প্রভৃতির সহ্য হয়? কারণ যুধিষ্ঠিরের বাবা পাণ্ডু তখন রাজা ছিল। তো বড় ছেলে তো যুধিষ্ঠির পাণ্ডুর, তাহলে যদি পাণ্ডুর পরে তো রাজা হবে কে? যুধিষ্ঠির। এদিক দিয়ে ধৃতরাষ্ট্র যে রাজা হইতে পারেনি, পাণ্ডুর আরেক ভাই ছিল যে, তো ধৃতরাষ্ট্রের ছেলে ছিল দুর্যোধন, সে বড় ছিল, আর সে তো রাজা হইতে পারবে না। তার কি এটা সহ্য হয়? কারণ এই দুঃখ দুর্যোধন এর প্রভৃতির সহ্য হয় না। ছেলেবেলা হইতেই পাণ্ডবদের প্রতি হিংসায় তাহাদের বুক ফাটিয়া যাইতে লাগিল। এদিকে পাণ্ডুর ছেলেদের সরল মিষ্ট ব্যবহারে সকলেই সুখী হইত। পাণ্ডুর ছেলেরা খুব ভালো ছিল, কিন্তু পাণ্ডবদের সুখের দিন দেখতে দেখতে ফুরিয়ে গেল। এটা প্রশ্ন আসতে পারে, কেন সুখের দিন ফুরিয়ে গেল? এর উত্তর তোমরা পেয়ে যাবা নিচে। অতি শিশুকালেই তাহারা পিতৃহীন হইলেন। তার মানে পাণ্ডু মারা গেল, পাণ্ডবদের মানে বাবা মারা গেল। তখন যুধিষ্ঠির, ভীম প্রভৃতি 5 ভাই ধৃতরাষ্ট্রের 100 ছেলে সহিত একসঙ্গে বাস করতে লাগলো। তখন যুধিষ্ঠির, ভীম এরা 5 ভাই, তারা কি করলো? ওই যে ধৃতরাষ্ট্রের যে 100 ছেলে ছিল 100, দুর্যোধন, দুঃশাসন এদের সাথে বড় হইতে লাগলো। দুর্যোধন প্রভৃতির অন্তর যে কত কুটিল ছিল,
পাণ্ডবেরা তা বেশ বুঝতে পারিয়াছিল। সেজন্য তাহারা বিশেষ সতর্ক হইয়া চলতে লাগিলেন। এদিকে দুর্যোধন, দুঃশাসন মানে ধৃতরাষ্ট্রের ছেলেরা খুবই কি ছিল, খুবই দুষ্ট ছিল এবং তারা তাদের শত্রু ছিল, সবসময় শত্রুতা করতো তাদের সাথে। এজন্য তারা ৫ ভাই একটা বিশেষ সাবধানতার সাথে চলতো। তো ক্ষত্রিয়ের ছেলেরা, যারা ক্ষত্রিয় মানে হিন্দু ধর্মের ব্রাহ্মণের পরেই ক্ষত্রিয়, তো ক্ষত্রিয়রা হলো যুদ্ধ করে। তা ক্ষত্রিয়ের ছেলেরা শাস্ত্র পাঠের সঙ্গে সঙ্গে যুদ্ধবিদ্যাও শিখতে আরম্ভ করে। এরা কিন্তু যুদ্ধবিদ্যা শিখে, পড়ালেখার পাশাপাশি যুদ্ধবিদ্যা শিখতে আরম্ভ করে। রাজকুমারগণ তখন কৃপাচার্য নামে একজন শিক্ষকের নিকট ধনুর্বিদ্যা শিক্ষা করত। কৃপাচার্য, কৃপাচার্য হলো কৌরবদের যে শিক্ষক। তাহলে রাজকুমারগণ কি করতো, এই যে কৃপাচার্য নামে একজন শিক্ষকের নিকট তারা ধনুর্বিদ্যা শিখতে শুরু করেন। ভীষ্মের কিন্তু বরাবরই এই ইচ্ছা যে ভীষ্ম হলো ওই যে পাণ্ডবদের এবং কৌরবদের যে দাদা। তো ভীষ্ম কিন্তু বরাবরই ইচ্ছা করতো, যে ইচ্ছা ছিল যে যে ভরদ্বাজ মুনির পুত্র, মুনি মানে হিন্দু ধর্ম অনুযায়ী মুনি ঋষি যারা, তাহলে ভরদ্বাজ মুনির পুত্র সুবিখ্যাত দ্রোণাচার্য, যারা ধ্যান করে বিশেষ কিছু অর্জন করে মুনি। তাহলে ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্য মহাভারতে এই যে কৌরবদের গুরু, অস্ত্র শিক্ষা দিতেন, তার এক নাম ছিল দ্রোণ। তো ভীষ্মের ইচ্ছা ছিল ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্যের উপর তার ছেলেদের অস্ত্র শিক্ষার ভার দেন। ঘটনাক্রমে একদিন দ্রোণ নিজেই হস্তিনে আসিয়া উপস্থিত হলেন, কিন্তু কোন এক কারণে দ্রোণ কি করলো, এই দ্রোণাচার্য নিজেই হস্তিনাপুরে চলে আসছে। ভীষ্মর কিন্তু ইচ্ছা ছিল যে দ্রোণর কাছে যেন তারা শিক্ষা লাভ করে, কারণ দ্রোণ বিখ্যাত মনে করো শিক্ষক ছিল, অস্ত্র শিক্ষা দিত। শহরের বাহিরে পৌঁছিয়াই দ্রোণ দেখিলেন রাজবাড়ির ছেলেরা উৎসাহের সহিত একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছে। দ্রোণ এসে দেখলো কি, দ্রোণ এসে দেখলো, শহরের বাইরে এসে দেখলো যে রাজবাড়ির ছেলেরা উৎসাহের সহিত একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছে। খেলিতে খেলিতে গোলাটা হঠাৎ একটা কি করলো, এই লোহার গোলাটা কুয়ার মধ্যে পড়ে গেল। গোলা মানে যে লোহা দিয়ে বানানো গোল আকৃতির এক ধরনের অস্ত্র, মানে কামান বা বন্দুক থেকে যেটা নিক্ষেপ করা হয় আর কি, কুয়ার মধ্যে পড়ে গেল। তখন সকলে উহা উঠিয়ে আনিবার চেষ্টা করিতে লাগিল বটে, কিন্তু কেহই কৃতকার্য হইল না। আশ্চর্য এই ব্যাপার দেখিয়া হাসিতে হাসিতে বলিলেন, ছি ছি, ক্ষত্রিয় ছেলেরা হইয়া তোমরা এই সামান্য কাজটা পারিলে না? এই দেখো আমি গোলা তুলিয়া দিতেছি। এই বলে তিনি একটা স্বর লইয়া ওই গোলাতে বিদ্ধ করলেন। স্বর মানে কাঠি বা লাঠি নিয়ে ওই গোলাতে বিদ্ধ করলেন। তারপর স্বরের পিছনে স্বর, তার পিছনে আরেকটা স্বর, তার এইভাবে তিনি বিদ্ধ করিয়া শেষের স্বরটি ধরিয়া অক্লেশেই গোলা টানিয়া তুলিলেন। গোলা উঠানো হইলে ব্রাহ্মণ কুয়ার মধ্যে নিজের আংটি ফেলিয়া তার ঐরূপ কৌশলে উঠে আনিলেন। ব্যাপার দেখে তো সকলে অবাক। এরপরে সে তার কুয়ার মধ্যে কি করছে, নিজের আংটি ফেলাই দিছে। তারপর আবার সেই সিস্টেম, একই সিস্টেম এভাবে উঠাইছে। দেখিতে দেখিতে এ খবর চারদিকে ছড়িয়া পড়িল। ব্রাহ্মণের আশ্চর্য শক্তির কথা শুনিয়া ভীষ্মের বুঝিতে বাকি রইল না যে স্বয়ং দ্রোণাচার্য আসিয়াছেন। কারণ ভীষ্ম বুঝতে পারলো এটা দ্রোণাচার্যই হতে পারে, কেননা এই কাজ কাহারও দ্বারা সম্ভব হইতে পারে না। তিনি মনে মনে এতদিন যাহা চাইতেছিলেন তাহাই হলো, দ্রোণ নিজেই আসিয়া উপস্থিত হইলেন। মানে ভীষ্ম এটাই চেয়েছিল যে দ্রোণর কাছে তার ছেলেদের, এই ছেলেদের শিক্ষা দিতে। ইহার পর আচার্যকে যথেষ্ট আদর অভ্যর্থনা করিয়া, আচার্য মানে শিক্ষক এই দ্রোণাচার্য, তাকে আদর অভ্যর্থনা করিয়া লইয়া ভীষ্ম তাহার উপর ছেলেদের অস্ত্র শিক্ষার ভার দিলেন। এরূপ আদর যত্ন এবং হঠাৎ এতগুলো শিষ্য পাইয়া দ্রোণের তখন কি আনন্দ! দ্রোণও খুশি হয়ে গেল, তার এত আদর আপ্যায়ন এবং তাকে অনেকগুলো শিষ্য পাইল সে। তিনি বললেন, বৎসগণ, আমি তোমাদিগকে এমন করিয়া যুদ্ধবিদ্যা শিখাইব যে লোকেরা তাক লাগিয়া যাইবে। শেষে কিন্তু আমার একটি কাজ করিয়া দিতে হইবে, যে আমি তোমাদেরকে এভাবে শিখাবো, তখন তোমরা শেষে আমাকে একটা কাজ করে দিবা। আচার্যের কথা শুনিয়া আর সকলেই চুপ করিয়া রইলেন। কেবল অর্জুন বলিলেন, বলুন কি করতে হবে? আপনার আদেশ কখনো অমান্য করিব না। অর্জুনের কথায় প্রীত হইয়া দ্রোণ তাকে বুকে টানিয়া লইয়া আদর করিলেন। এই জন্য অর্জুনই কিন্তু কি, অর্জুনকে কিন্তু সবচেয়ে ভালো শিক্ষা দিয়েছিলেন, সবাইকে শিক্ষা দিয়েছিলেন, অর্জুন ভালো রিসিভ করেছিল। তারপর চোখের জল মুছিতে মুছিতে বলিলেন, সে কথা পরে বলিব, যে কি কাজ করতে হবে এটা পরে বলবো। তো সেই দিন হতে আচার্য অর্জুনকে ঠিক নিজের ছেলের মতো ভালোবাসিতে লাগিলেন। যথারীতি ছেলেদের অস্ত্র শিক্ষা আরম্ভ হইল। রাজকুমারদের সহিত আর যাহারা দ্রোণের নিকট শিক্ষা পাইত তাদের মধ্যে কর্ণই প্রধান। মানে রাজকুমারদের সাথে আরেকজন ছিল যে এই দ্রোণের কাছে শিক্ষা পাইত, এদের মধ্যে একজন ছিল কর্ণ। এই কর্ণকে লোকে অধিরথ সারথীর ছেলে বলে জানতো। কর্ণকে মনে করতো মানুষ কি, সে হলো অধিরথ সারথীর, সারথী মানে যে রথ চালনা করে, সবাই মনে করতো কর্ণ মনে হয় অধিরথ সারথীর ছেলে, কিন্তু বাস্তবিক সেও কিন্তু যুধিষ্ঠিরের ভাই ছিল, কুন্তির জ্যেষ্ঠ পুত্র ছিল। কুন্তি হলো পাণ্ডবদের মা। এই কুন্তির বড় ছেলে ছিল কর্ণ,
কিন্তু কেউ জানতো না আর কি। সবাই তাকে অধিরথ সারথের ছেলে বলে জানতো। এবং এই কর্ণ কিন্তু এই যে দ্রোণের কাছে অস্ত্র শিক্ষা করত। কর্ণের জন্মের পর কুন্তী তাহাকে পরিত্যাগ করে। কর্ণ যখন জন্ম হয় কুন্তী তাকে ছেড়ে চলে যায়। কুন্তী যে কর্ণের মা এ কথা আর কেউই জানিত না। কর্ণ নিজেও এ কথা অনেক কাল পর্যন্ত জানতে পারেনি। কর্ণ নিজেও অনেকদিন পর্যন্ত জানে নাই। তাহলে কর্ণ কিন্তু এই ৫ পাণ্ডব, এই যে যুধিষ্ঠির যে আছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এদের কিন্তু ভাই ছিল। কিন্তু তারা জানতো না আর কি। দ্রোণের শিক্ষাগুণে কয়েক মাসের মধ্যে সকলেই খুব উন্নীত হইল। ধনুর্বিদ্যায় অর্জুন একজন অদ্বিতীয় বীর হইয়া উঠিলেন। মানে তীর, ধনুর্বিদ্যা মানে তীর, তীর ধনু নিক্ষেপ করা। সে অদ্বিতীয় হয়ে উঠল। গদায় দুর্যোধন, দুর্যোধন গদায় অনেক ভালো পারত। ভীম, গদায় হলো ভীম আর দুর্যোধন খুব ভালো পারত। দুর্যোধন ছিল ওই যে তাদের আরেক ভাই যে। খড়গে নকুল ও সহদেব খুব নাম কিনিলেন। খড়গ এক ধরনের কি তীক্ষ্ণ ধারালো অস্ত্র। খড়গে নকুল ও সহদেব খুব নাম কিনল। নকুল আর সহদেব খড়গ খড়গ ভালো চালাইতে পারত। গদা হলো, গদা তোমরা চিনো, গদা, গদা ভীমের যে অস্ত্র ছিল। ভীম আর দুর্যোধন এটা ভালো চালাইতে পারত। আচার্যের মুখে অর্জুনের প্রশংসা আর ধরে না। কিন্তু আচার্য, এই দ্রোণাচার্য, তাদের যে শিক্ষক ছিল, সে অর্জুনের শুধু প্রশংসা করত কিন্তু অনেক। তিনি মনে করিলেন এই প্রিয় শিষ্যটি এমন সকল কৌশল শিখাইব যে পৃথিবীতে কেউই যেন তার সহিত আটিয়া উঠিতে না পারে। মানে আর সত্যই কাজেও তিনি তাহা করিলেন। অর্জুনের আদরে দেখিয়া হিংসায় দুর্যোধন আর বাঁচে না। কর্ণ বরাবরই অর্জুনকে ঘৃণা করত। কর্ণ কিন্তু অর্জুনকে দেখতে পাইত না। এখন এতে সেও দুর্যোধনের দলে যোগ দিয়া কথায় কথায় পাণ্ডবদের অপমান করতে লাগলো। সে কিন্তু দুর্যোধনের দলে যোগ দিয়েছিল। এই সময় একদিন দ্রোণ কুমারগণের পরীক্ষার জন্য একটি নীল রঙের পাখি প্রস্তুত করিয়া, মানে এই সময় একদিন দ্রোণ কি করলেন, এই কুমারগণ মানে এই ছাত্রদের পরীক্ষার জন্য তিনি কি করলেন, একটা নীল রঙের পাখি প্রস্তুত করিয়া গাছের ডালে বসিয়ে দিলেন। তারপর সকলকে ডাকিয়া বলিলেন, ওই যে পাখিটি দেখিতেছ, ওর মাথা লক্ষ্য করিয়া তীর ছড়িতে হইবে। মাথাটি কাটিয়া ফেলিতে পারিলে বুঝিব আমার পরিশ্রম সার্থক হয়েছে। এই কথা চারদিকে উৎসাহের স্রোত বইতে লাগিল। ক্রমে রাজকুমারগণ তীর ধনুক লইয়া প্রস্তুত হইলেন। তখন দ্রোণ যুধিষ্ঠিরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, বলো তুমি, দেখি তুমি কি দেখিতেছ? যুধিষ্ঠির বলিলেন, একটা পাখি দেখিতেছি। দ্রোণ পুনরায় জিজ্ঞাসা করিলেন, আর কি দেখিতেছ? যুধিষ্ঠির বলিলেন, গাছের ডালপালা সবই দেখতেছি, আপনাদেরও সকলকে দেখিতেছি। এর উত্তর দ্রোণ সন্তুষ্ট হইতে পারলেন না। বললেন, না বাবু, এখনো তোমার নজর ঠিক হয় নাই। ইহার পর তিনি এক এক করিয়া প্রায় সকলকে ডাকিলেন, কিন্তু কেহই তাহার মনের মতো উত্তর দিতে পারল না। শেষে অর্জুনকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি বলো দেখি কি দেখিতেছ? অর্জুন বলিলেন, আমি শুধু পাখির মাথা দেখিতেছি, আর কিছুই না। কারণ দ্রোণ বলেছিল পাখির মাথা কেটে আনতে হবে। এইবার দ্রোণর মুখ প্রফুল্ল হয়ে উঠিল। তার মানে সে লক্ষ্য স্থির করতে পেরেছে। তিনি বললেন, আচ্ছা মাথাটি কাটো দেখি। আচার্যর মুখের কথা না ফুরাতেই অর্জুনের বান মানে তীর নিক্ষেপ করলো। মানে পাখির কাটা মাথা মাটিতে লুটিয়া পড়িল। আরেকদিন দ্রোণকে কুমিরে ধরিয়াছিল, মানে দ্রোণকে কুমির ধরছে। তিনি ইচ্ছা করলেই কিন্তু কুমিরকে মারতে পারতেন, কারণ দ্রোণের এই ক্ষমতা ছিল। কিন্তু তাহা না করিয়া যেন মহা বিপদেই পড়িয়াছেন এরূপ ভান করিয়া চিৎকার করিতে লাগিলেন। কুমারেরা ভয়ে একেবারে জড়সড়, মানে তার ছাত্ররা যারা ছিল তারা সবাই ভয়ে জড়সড় হয়ে গেছে। কিন্তু অর্জুনের মনে ভয়ের লেশ মাত্র নেই। তিনি তখনই কয়েকটা বাণ মারিয়া কুমিরকে খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন। সাথে সাথে তিনি তীর নিক্ষেপ করে কুমিরকে খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন। ইহাতে দ্রোণ যে কিরূপ সন্তুষ্ট হইলেন তাহা আর কি বলিব। তিনি অর্জুনকে আশীর্বাদ করিয়া ব্রহ্মশিরা নামে একটা অস্ত্র পুরস্কার দিলেন। তাকে কি করলেন? ব্রহ্মশিরা উপহার দিলেন। সে অতি ভয়ানক অস্ত্র, তাহার তেজে স্বর্গ মত্ত কাঁপিয়া ওঠে। মানুষের উপর সে অস্ত্র ছাড়িতে আশ্চর্য কিন্তু অর্জুনকে নিষেধ করিয়া দিলেন। কিন্তু আচার্য অর্জুনকে বললেন সে যেন মানুষের উপর এগুলো নিক্ষেপ না করে। মহাভারতের গল্পের মধ্যে যে মহাভারতের যে যুদ্ধ হয়, সে যে যুদ্ধে কিন্তু সেখানে সর্বশেষ কিন্তু অর্জুন এই তীর নিক্ষেপ করেছিল। ইহার পর আরো কিছুদিন চলিয়া গেল। ক্রমে সকলে এক একজন বীর হইয়া উঠিলেন। এইবার 10 জনের সাক্ষাতে কুমারদের রণকৌশল প্রদর্শনের সময় উপস্থিত। দ্রোণের পরামর্শে অন্ধরাজ প্রকাণ্ড এক রঙ্গভূমি প্রস্তুত করিলেন। তার মানে দ্রোণ পরামর্শ দিলেন, কারণ ছেলেদের শিক্ষা কতটুকু শিক্ষা হয়েছে সেটা পরীক্ষা করার জন্য। অন্ধরাজ মানে ওই যে অন্ধরাজ, কারণ আমরা জানি যে যেহেতু পাণ্ডু যেহেতু মারা গেছে, তখন ধৃতরাষ্ট্র তখন আবার রাজা হয়েছিল। সে অন্ধ ছিল কিন্তু অন্ধ রাজাই ছিল।
সে তখন কি হলো, সেখানে দ্রোণের পরামর্শে অন্ধরাজ কি করলো, প্রকাণ্ড একটা রঙ্গভূমি প্রস্তুত করিল। এর মাঝখানে খেলার একটা স্থান, চারদিকে রাজা রাজরারা, বড় বড় বীর দিকের বসিবার জন্য সুন্দর সুন্দর মঞ্চ, মহিলাগণের জন্য স্বতন্ত্র আসন, বিচিত্র পত্র পুষ্পে নিশান ঝালরে সমুদায় রঙ্গভূমি ঝলমল করিতে লাগিল। মানে এটা যুদ্ধ মঞ্চ প্রতিষ্ঠা করা হলো। রঙ্গভূমি মানে মঞ্চ, এখানে যুদ্ধ মঞ্চ প্রতিষ্ঠা করা হলো, তৈরি করা হলো। আগেই দেশে দেশে ঢোল পিটে এই সংবাদ ঘোষণা করা হয়েছিল। পরীক্ষার দিন রঙ্গভূমি একেবারে লোকে লোকারণ্য। তাদের কোলাহলে বাদ্যের শব্দে সারা দেশ মাতিয়া উঠিল। যথাসময়ে ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম, কৃপ, বিদুর প্রমুখ সভায় প্রবেশ করিলেন। সবাই আসলো সেখানে, সবাই সেখানে আসলো। তারপর মান্য ব্যক্তিগণের অভ্যর্থনা চলতে লাগিল। ক্রমে মহিলাগণ আসিয়া উপস্থিত হইলেন। শেষে দেশ বিদেশে ছোট বড় কেউ আর আসিতে বাকি থাকিল না। সকলে আপন আপন আসন গ্রহণ করিলে। আচার্য দ্রোণ তখন শ্বেত বসন ভূষণে তিনি সাদা পোশাক পরিহিত সজ্জিত হইয়া রঙ্গভূমিতে প্রবেশ করিলেন। কুমারগণ সারি বাঁধিয়া দলে দলে দেখা দিতে লাগিলেন। তাহাদের সাজসজ্জা আর অস্ত্রের চাকচিক্যে চারদিকে উজ্জ্বল হইয়া উঠিল। জয়ধ্বনি ও বাদ্য কোলাহল থামিলে দুর্যোধন আর ভীম গদা হস্তে অগ্রসর হইলেন। তাহাদের চালচলন, যুদ্ধের কৌশল কি সুন্দর! কিন্তু কিছুক্ষণ খেলিতে খেলিতে উভয়ে এমন উত্তেজিত হইয়া উঠিলেন যে দ্রোণাচার্য ভয় পাইয়া তাহাদিগকে থামাইয়া দিতে বাধ্য হইলেন। গদা খেলার পর কুমারগণ দুই দলে বিভক্ত হইয়া নকল যুদ্ধের অভিনয় দেখাইয়া সকলকে চমৎকৃত করিলেন। শেষে আসিলেন অর্জুন। যেমন বীরের ন্যায় চেহারা, তেমনি তাহার হাতের কায়দা। তিনি অগ্নি বাণে চারদিকে আগুন জ্বালাইয়া বরুণ বাণে তখন আবার তাহা নিবাইয়া দিলেন। অগ্নিবাণ মানে মানে আগুনের তীর নিক্ষেপ করছে, আর বরুণ বাণ মানে পানি দিয়ে তৈরি এক ধরনের অস্ত্র, সেটা নিক্ষেপ করছে। আগে অগ্নিবাণ মারছে, তারপরে বরুণ বাণ মারছে। আগে আগুন জ্বালিয়ে দিছে, তারপরে পানির অস্ত্র দিয়ে সেটাকে আবার নিবাইয়া দিছে। এক বাণে আকাশে বায়ু মেঘের বৃষ্টি করিলেন, আবার আরেক বাণে বিশাল পর্বত গড়িলেন। এক বাণে নিজেই ভূমিতে প্রবেশ করিয়া পর মুহূর্তে আবার বাহির হয়ে আসিলেন। মাটির নিচে ঢুকে বললেন, আবার বের হয়ে আসলেন। তাহার বাণে কখনো রৌদ্র, কখনো মেঘ, কখনো বৃষ্টি, যেন বাজিকরের ভেলকি। লোকের চোখে ধাঁধা লাগিয়া গেল। শেষে অর্জুন এক বাণে আপনাকে এমন করিয়া লুকাইলেন যে কেউই তাহাকে দেখিতে পাইল না। আশ্চর্য শিক্ষা! অর্জুনের জয়ধ্বনিতে চারদিক ভরিয়া উঠিল। তাহলে এই যে গল্পাংশটি ছোট গদ্যের জন্য লেখা, মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। যোগেন্দ্রনাথ সরকার এটা লিখেছে যে গল্পের মূল বিষয় পাণ্ডু এবং কুরুর সন্তানদের মধ্যকার পারস্পরিক কিছু প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক, যুদ্ধবিদ্যার পারদর্শিতা প্রদর্শনী এগুলো রয়েছে। অস্ত্রবিদ্যার গুরু দ্রোণাচার্য হস্তিনাপুর এলে ভীষ্ম কি করলো, তাকে রাজকুমারদের শিক্ষক হিসেবে সাদরে গ্রহণ করেন। দ্রোণাচার্যও তত দেখছেন ও সযত্নে কুমারদের যুদ্ধবিদ্যা শেখালেন। রাজকুমার অর্জুন তার কাছে সর্বাধিক প্রিয় হয়ে ওঠেন। এতে কর্ণ ও দুর্যোধনরা পাণ্ডবদের প্রতি রুষ্ট হন। অস্ত্রবিদ্যা শিক্ষালাভের ক্ষেত্রে অর্জুনের পারদর্শিতা মুগ্ধ হয়ে আশীর্বাদ হিসেবে দ্রোণাচার্য তাকে ব্রহ্মশিরা পুরস্কার দেন। এক পর্যায়ে প্রকাশ্যে রণক্ষেত্রে রাজকুমারদের রণকৌশল প্রদর্শনী হলে সবাই যুদ্ধবিদ্যা দেখে সকলকে মুগ্ধ করেন। কিন্তু অর্জুনের রণকৌশল সর্বাধিক প্রশংসিত হয়। আগ্রহ, চর্চা, নিষ্ঠা, গুরুভক্তি মানুষকে যে কোনো কঠিন কাজে যে পারদর্শী করে তুলতে পারে, এখানে তাই ফুটে উঠেছে। তাহলে তোমরা সুন্দর করে গল্পটা মনে রাখবা। একদম অনেকের কাছে কঠিন মনে হলে একদম ইজি একটা গল্প, কারণ তোমরা খালি চরিত্রগুলো একটু মনে রাখবা। মনে রাখবা হস্তিনাপুরের নামটা মনে রাখবা। হস্তিনাপুরে আসলে শান্তনু নামে এক রাজা ছিল। শান্তনু আর কি যমুনার তীরে বেড়াতে যাওয়ার সময় সেখানে সুন্দরী মেয়ের সাথে দেখা হয়, সত্যাবতীর সাথে দেখা হয়। আর সত্যাবতীকে ধীবর বড় করে তুলছিল। তখন এই সত্যাবতীকে শান্তনু বিয়ে করার প্রস্তাব দেয়। ধীবর প্রথমে রাজি হয় না, কিন্তু শান্তনুর ছেলে দেবব্রত যখন বলে যে সে পরবর্তীতে কোনো রাজা দাবি করবে না, সত্যাবতীর ছেলেরাই রাজা হবে, তখন ধীবর রাজি হয়। তখন তার মানে শান্তনুর সাথে সত্যাবতীর বিয়ে হয়। তো তাদেরই ঘরে জন্ম নেয় হলো চিত্রাঙ্গদার বিচিত্র বীর্য। আর চিত্রাঙ্গদার বিচিত্র বীর্যর এদের মধ্যে বিচিত্র বীর্য যখন বড় হয়, তখন তার অম্বিকা আর অম্বালিকার সাথে বিয়ে হয়। তাহলে ওই অম্বিকার পুত্রের নাম ছিল ধৃতরাষ্ট্র, আর কারণ সে ছিল জন্মান্ধ। আর অম্বালিকার পুত্রের নাম ছিল পাণ্ডু। তার মানে পাণ্ডু রাজা হয় বাবার মৃত্যুর পর, কারণ ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, রাজা হইতে পারে না। কিন্তু পাণ্ডু কিছুদিন পর মারা গেলে পাণ্ডুর করে ছেলে হয় তোমার ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেবেরা, আমরা ৫ পাণ্ডব নামে যাদেরকে চিনি। এরপরে যখন কি হয়, পাণ্ডু মারা গেলে তখন পাণ্ডুর ছেলেরা, তখন কিন্তু ওই যে অন্ধ ছিল ধৃতরাষ্ট্র, সে রাজা হয়। আর সবাই তো ছোট ছিল, কারণ সবাই তখন একই সাথে বড় হইতে থাকে। তো তাদেরকে তাদের পিতামহ যে ছিল, সে ওই যে ভীষ্ম, শুরুতে শান্তনুর যে ছেলে ছিল ভীষ্ম, যে কোনো বিয়ে টিয়ে করে নেই। এই ভীষ্ম তখন কি করলো, ভীষ্ম তখন রাজ্যের দায়িত্বগুলো পালন করতে লাগলো। ভীষ্ম চেয়েছিল যে এই ছেলেদেরকে
দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করাবে, কারণ দ্রোণাচার্য বিখ্যাত গুরু ছিল। পরবর্তী দ্রোণাচার্য একদিন সে রাজ্যে আসলো এবং দ্রোণাচার্য তাদেরকে শিক্ষা দিত। আর দ্রোণাচার্যের কাছে অর্জুন ছিল সবচেয়ে আপন প্রিয়। অর্জুনকে শেষ কি করছিল, এই ব্রহ্মশিরা অস্ত্র উপহার দিয়েছিল। তাহলে এই কাহিনীগুলো তোমরা একটু মনে রাখবা, একবার দুইবার পড়বা, আর কিছু প্রশ্ন, দুই একটা প্রশ্ন দেখবা, তাহলে তোমরা সবকিছু পারবা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থেকো।